লীলাস ফ্রেন্ডের এই পার্ট 4 অর্থাৎ লাস্ট পার্টের যেটা শুরু হচ্ছে লীলাস ফেস বিকেম রেড থেকে, সেইটার এক্সপ্লেনেশন আমরা এই পার্টটাতে করব। আগের পার্ট পর্যন্ত আমরা যেটা দেখেছি 3 নম্বর পার্টে, Why did you run away without telling us? asked Lila's mother. There was no answer. তাহলে কেন তুমি না বলে বেরিয়ে গিয়েছিলে? লীলার মা যখন সিদ্ধাকে সেটা জিজ্ঞাসা করলো, সিদ্ধা কোনো উত্তর দিতে পারেনি। এর পরের থেকে আমরা শুরু করি। লীলাস ফেস বিকেম রেড, তাহলে রাগে লীলার মুখ লাল হয়ে গেল। স্বভাবতই রাগলে পরে আমাদের মুখ লাল হয়ে যায় বলে, আক্ষরিক অর্থে কাদের মুখ লাল হয়ে যায় বা লালটা কীভাবে বোঝা যায় সেটা জানা নেই, কিন্তু এটা আলংকারিক অর্থে বোঝানো হচ্ছে যেহেতু রেড ইজ এ সিম্বল অফ ডেঞ্জার, সেই ক্ষেত্রে লীলাস ফেস বিকেম রেড মানে হচ্ছে আক্ষরিক অর্থে সে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে বা রেগে গিয়েছিল। এবং সে কি বলছে, ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, যে পুলিশ যারা ছিলেন, যে এই যে পুলিশওয়ালারা, তা ওকে একা ছেড়ে দাও। এবং সেটা খুব স্বাভাবিক, তার কারণ লীলা চাইছেই যে সিদ্ধাকে এতদিন পরে যখন সে পেল, খুব স্বাভাবিকভাবেই সে তার সাথে খেলতে চাইছে, এবং সেই কারণের জন্য পুলিশদেরকে বললো যে ওকে একা ছেড়ে দাও, যাতে আর বিরক্ত করো না, ওর সাথে আমি খেলবো, সেটাই উদ্দেশ্য। এবং বলছেও সেই কথা, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, যে আমি ওর সাথে খেলতে চাই। এই এতদিন জমে থাকা যে ব্যাপারটা ওর মধ্যে তৈরি হয়েছিল, যে একাত্মবোধ ও সিদ্ধার সাথে করে ফেলেছিল, যেমনভাবে মিশে গিয়েছিল সিদ্ধার সাথে, সেই অনুভূতিটা এখন ও পরিষ্কারভাবে বুঝতে পারছে। এবং সেটা না পাবার যে চাহিদাটা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কে পুলিশ কে কোথাকার কে, সেই জিনিসগুলোকে কিন্তু ও প্রাধান্য দিতে চায়নি, এবং স্বাভাবিকভাবেই কি করতে চেয়েছে, যাতে পুলিশরা সিদ্ধাকে ছেড়ে দেয় এবং ও নিশ্চিন্তে ওদের সাথে মানে সিদ্ধার সাথে খেলতে পারে। তাহলে আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিফ। এবং স্বাভাবিকভাবে ইন্সপেক্টর কি বলছেন, যে দেখো বাবা, ও তো একটা চোর। এবার স্বাভাবিকভাবে কি হচ্ছে, যেহেতু ও চোর, তাহলে ওর সাথে খেলাটা তোমার উচিত না। হি ইজ এ থিপ বলে দেবার মানেটাই হচ্ছে ও আসলে একটা চোর, এবং চোর মানে বাজে ব্যাপার, বাজে লোকেদের সাথে তোমার খেলাটা উচিত নয়। সেটা স্পষ্ট করে বলছে না যে বাজে লোকেদের সাথে খেলা উচিত নয়, সমাজ এখানে স্পষ্টভাবে শিখিয়ে দিচ্ছে যে যারা চোর বা ডাকাত বা খুনি বা রাহাজানি করে, অর্থাৎ খারাপ শ্রেণীর সামাজিক দুষ্কর্ম যারা করে বেড়ায়, তাদের সাথে মেলামেশাটা উচিত নয়, এবং তাদের স্থান হচ্ছে জেলখানা। এবং স্বাভাবিকভাবেই এখানে যখন সিদ্ধা একজন চোর, তাহলে অবশ্যই তার সাথে তার খেলা উচিত নয়, এই কথাটাই ইন্সপেক্টর বলতে চেয়েছেন, কিন্তু পুরো বাক্যটা বলবার প্রয়োজন হয়নি। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি। এবং তার উত্তরও এখানে খুব সুন্দরভাবে লীলা দিচ্ছে, হ্যাঁ তো চোর তো কি হলো তাতে। হটিলি মানে হচ্ছে ঔদ্ধত্যের সাথে উত্তর দেওয়া। কেন ঔদ্ধত্য আসছে, কারণ অটোমেটিক্যালি সে আগে রেগে আছে, এবং রেগে থাকার জন্যই তার ঔদ্ধত্য আসছে। ঔদ্ধত্য থাকার জন্য বলছে লেট হিম বি। তাহলে লেট হিম বি মানে হচ্ছে লেট হিম বি আ থিফ, তাকে চোর হতে দাও, তাতে আমার কিছু যায় আসে না, আমি ওর সাথে খেলতে চাই। কারণ লীলার মধ্যে চোরের কনসেপ্ট কিন্তু নেই, চোর কাকে বলে সেই ধারণাটা কিন্তু লীলার মধ্যে নেই, সেই জন্যই সেই কথাটি বলল। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। এই কথাটির পরিপ্রেক্ষিত কিন্তু লীলার আগের কথাটা, কারণ ইন্সপেক্টর যখন বলছে হোয়াট আ ডেভিল, ডেভিল মানে আমরা জানি শয়তান বা দুষ্কর্মের অধিকারী কেউ একজন। হ্যাঁ, ইউ মাস্ট বি, যে তুমি কতটা শয়তান বা কতটা দুষ্কর্ম করতে পারো বা কতটা বাজে হতে পারো। টু স্টিল আ থিং, স্টিল মানে আমরা জানি চুরি করা, একটা বস্তু বা একটা জিনিস, এখানে সোনার চেন চুরি করেছো, ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, এরকম একটি নিষ্পাপ নিরপরাধ শিশুর থেকে। কেন নিষ্পাপ নিরপরাধ, কারণ সে জানে না যে তুমি চোর এর অর্থটা কি, সেই জন্য সে অনায়াসে বলতে পারছে যে তাকে চোর হতে দাও, অর্থাৎ তার কোনো ধারণাই নেই, এই জন্য সে ইনোসেন্ট, নিষ্পাপ, নিরপরাধ, কিছু বোঝে না এমন। রিমার্কড দ্য ইন্সপেক্টর, রিমার্কড মানে উত্তর দেওয়া, টোল্ড বা সেইডের পরিপ্রেক্ষিতে এখানে রিমার্কড বসেছে, পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া হচ্ছে রিমার্ক বলা হয়, রিপ্লাই বা রিমার্ক। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনো তেমন দেরি হয়নি। রিটার্ন ইট,
ফেরত দিয়ে দাও। I will let you go provided you promise not to do such a thing again. I will let you go মানে আমি তোমাকে ছেড়ে দেব। Provided you promise, এবং তোমাকে সেখানে প্রমিস করতে হবে, প্রোভাইড, ইউ মাস্ট প্রোভাইড মি প্রমিস, তার মানে হচ্ছে তোমাকে আমাকে প্রমিস করতে হবে, শপথ দিতে হবে, কথা দিতে হবে, নট টু ডু সাচ এ থিং এগেন, যে এই ধরনের কাজ যেন তুমি আর না করো। যেটা হয়ে থাকে যে ইন্সপেক্টররা বা পুলিশ চোর বা ওই জাতীয় যারা দুষ্কর্ম করে তাদেরকে ছেড়ে দেওয়ার আগে এই কথাটাই বলে, এমনকি জেলখানা থেকে যখন ছাড়া পাবে কেউ তখনও সেই কথাটাই বলা হয়। 11-এ আরও একটি টেক্সট আছে, টেক্সটটা জিমি ভ্যালেন্টাইন নামে পরিচিত, ও হেনরির লেখা, সেখানেও এই জিনিসটার সম্পর্কে আমরা একটু ধারণা পাবো যে যখন জেলখানা থেকে জিমি ছাড়া পাচ্ছে তখন জেলার তাকে কি বলছে। একই রকমভাবে এখানে ইন্সপেক্টরও কিন্তু তাকে তাই বলছে যে তুমি যদি চেনটা দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, এবং এই শর্তেই ছেড়ে দেবো যে তোমাকে প্রমিস করতে হবে তুমি আর এই জাতীয় কাজকর্ম করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপেল, এবং লীলার মা বাবাও কি করলো, এই যে অ্যাপেল যেটা করলো, অর্থাৎ ইন্সপেক্টর যে কথাটা বললেন সেই কথাতে সায় দিলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি আর এরকম কাজকর্ম করবে না, শুধু তুমি চেনটা আমাকে দিয়ে দাও। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লীলা ফেল্ট ডিসগাস্টেড মানে হচ্ছে লীলা অত্যন্ত বিরক্ত হলো। ডিসগাস্ট বলতে এখানে বিরক্ত হওয়া, ছবি থেকে বোঝা যাচ্ছে ডিসগাস্টের আসল অর্থটা কি। উইথ দ্য হোল বিজনেস, বিজনেস বলতে এখানে কিন্তু ব্যবসা নয়, কাজ অর্থে বোঝাচ্ছে। হোল বিজনেস মানে সম্পূর্ণ কাজ, যেমন আমরা বলে থাকি আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট পিস অফ বিজনেস, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই বিজনেস বলতে কিন্তু ব্যবসা নয়, সুতরাং ইম্পর্টেন্ট পিস অফ বিজনেস মানে একটা গুরুত্বপূর্ণ কাজ। তেমনি এখানে হোল বিজনেস বলতে এই গোটা ঘটনাটা দেখে লীলা অত্যন্ত বিরক্ত হলো। অ্যান্ড সেড, এবং কি বললো, লিভ হিম অ্যালোন, ওকে একা ছেড়ে দাও। হি হ্যাজন্ট টেকেন দ্য চেন, সে চেনটা নেয়নি। এবং স্বাভাবিকভাবে লীলা যতটা পারছে সিদ্ধাকে সাপোর্ট করবার চেষ্টা করছে যে সিদ্ধা চেনটা নেয়নি, ওকে ছেড়ে দাও। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, যে তুমি আদৌ, নট অ্যাট অল মানে আদৌ, রিলায়েবল মানে বিনির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য, প্রসিকিউশন উইটনেস, প্রসিকিউশন উইটনেস বলতে এখানে বোঝায় বাদী বিবাদী পক্ষের যেটা থাকে, যে সরকারি পক্ষের এবং মানে বাদী পক্ষের থাকে, যে ধরো আমি নিজে একজন চোর হলে পরে আমি যে চোর নই, আমি নিরপরাধ, সেটা প্রমাণ করার জন্য উকিল নিয়োগ করি। সেই উকিল যখন বলবে যে আমার মালিক চোর নয়, সেক্ষেত্রে এই হচ্ছে প্রসিকিউশন উইটনেস বলা হচ্ছে, যে আমি কাউকে ডাকলাম, হ্যাঁ, সে ডেকে সায় দিল বা যুক্তি দিল যে না ওই কাজটা করেনি। এই রকম একজনকে তাকে যথেষ্ট পরিমাণে ম্যাচিওর হতে হবে। ইম্যাচিওরদের অর্থাৎ চাইল্ডদের এক্ষেত্রে উইটনেস হিসেবে ধরা হয় না। এইখানে উইটনেসের অনেকগুলি ভাগ দেখানো হয়েছে ছবিতে, তো সেই প্রত্যেকটা উইটনেস কেমন কেমন হয়, প্রসিকিউশন উইটনেস বা এক্সপার্ট উইটনেস যেগুলো আছে, ডিফেন্স উইটনেস, এই প্রত্যেকটি উইটনেসের আলাদা আলাদা মানে আছে। এখানে প্রসিকিউশন উইটনেস হিসেবে লীলাকে ধার্য করা হচ্ছে না, কারণ লীলার বয়স 5 বছর, সে শিশু, এবং শিশুদেরকে এক্ষেত্রে ধার্য করা হয় না। সেই জন্য পুলিশ তার লিগাল টার্ম অর্থাৎ আইনি ভাষায় বলল যে ইউ আর নট অ্যাট অল রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, যে তুমি যথেষ্ট নির্ভরযোগ্য একজন সাক্ষী নও, বাদীপক্ষের সাক্ষী নও। অবজার্ভড দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অবজার্ভড বলতে এখানে বোঝাচ্ছে যে উনি দেখলেন বা খেয়াল করলেন, নোটিস অর্থে। ইন্সপেক্টর হিউমারাসলি কারণ এখানে মজা করে উনি বলছেন, হিউমার মানে মজা, হাস্যরস, সেক্ষেত্রে হিউমারাসলি বলতে মজা করে ইন্সপেক্টর কথাটি বললেন। নো হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা এবার চিৎকার করলো, স্ক্রিম মানে চিৎকার করা। নো হি হ্যাজন্ট টেকেন ইট, সে এটা নেয়নি, চেনটা নেয়নি। হার ফাদার সেড, অর্থাৎ লীলার বাবা বললেন, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, যে বাবা তুমি যদি, বাবা এখানে বেবি অর্থে বাচ্চা, সোনা, এই জাতীয়, ইফ ইউ ডোন্ট বিহেভ, তুমি যদি ঠিকঠাক আচরণ না করো, বিহেভ আসছে বিহেভিয়ার থেকে, আচরণ থেকে, হ্যাঁ, যদি তুমি ঠিকঠাক মতো আচরণ না করো, বিহেভ এক্ষেত্রে ভার্ব হচ্ছে, আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ, আমি প্রচণ্ড রেগে যাব তোমার উপরে। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেইড টু দ্য কনস্টেবল, আধ ঘন্টা পরে ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন, কি বললেন,
টেক হিম টু দ্য স্টেশন। স্টেশন বলতে কিন্তু অবশ্যই পুলিশ স্টেশন। স্টেশন বলতে রেল স্টেশন, বাস স্টেশন নয় বা বাস স্টপ নয়, অবশ্যই পুলিশ স্টেশনের কথা বলা হচ্ছে, যে তাকে স্টেশনে নিয়ে যাও মানে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমার মনে হয় আজকে ওর সাথে আমাকে বসতে হবে, অর্থাৎ টর্চারের প্রসঙ্গে আসছে। যেহেতু সোজা কথায় কাজ হলো না, যেটা বলি আমরা সচরাচর, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাঁকা করতে হবে, উংলি টেরি করনি পড়তি হ্যাঁ, এই বা পড়তা হ্যাঁ, যাই হোক না কেন, তো সেইটা এই টেরি আঙুল বা টেরা আঙুল, আঙুল বেঁকানোর অর্থটাই হচ্ছে ইন্সপেক্টর রাত্রে ওর সাথে যদি বসে তার মানে তাকে টর্চার করে সত্যতা যাচাই করবে বা বের করে নিয়ে আসবে। সেই জন্য বললো আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল কি করলো, সিদ্ধাকে হাতে ধরে নিয়ে চলে গেল, ঘুরে নিয়ে চলে যাচ্ছিল। টার্ন টু গো বলতে যাওয়ার জন্য ঘুরে গেল। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা তাদের পেছনে ছুটতে মানে কাঁদতে, এখানে ক্রাই অর্থে চিৎকার নয়, কান্না অর্থে ও যাচ্ছে, কান্না অর্থে ক্রাইংটাকে ব্যবহার করা হয়েছে। কাঁদতে বলছিল ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, তাকে নিয়ে যেও না, এখানে দিয়ে যাও বা এখানে রেখে যাও বা এখানে ছেড়ে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। এই ক্লাং শব্দটাকে পার্ট 3-তে অলরেডি ব্যবহার করা হয়েছে, ক্লিং এর থেকে আসছে ক্লাং, ছবি সহ ব্যাখ্যা করা হয়েছে, এখানে এই পার্টে আমি আর ব্যাখ্যা করলাম না। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড মানে সিদ্ধার হাত ধরে সে ঝুলে থাকলো বা টেনে থাকলো। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল। সিদ্ধা এখানে তার দিকে একদম নিশ্চুপভাবে তাকিয়ে থাকলো, লাইক অ্যান অ্যানিমাল। এবার কেন এখানে লাইক অ্যান অ্যানিমাল শব্দটাকে ব্যবহার করা হয়েছে সেইটার একটুখানি ব্যাখ্যা প্রয়োজন। এখানে সেই যন্ত্রণা বা কষ্টের কথাটা বলা হচ্ছে যে একটা অ্যানিমাল, যে কোনো পশু, সেটা গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, ভেড়া হোক, যাই হোক না কেন, গাধা হোক, এই অ্যানিমালদের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা তাদেরকে কোনো রকম টর্চার করি তারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না। তাদের বলার অনেক ভাষা থাকলেও তারা সেই মুহূর্তে বলতে পারছে না, কিন্তু কষ্টটা যে তাদের হচ্ছে না তা কিন্তু নয়। যখনই এখানে বলা হচ্ছে যে হি লুকড অ্যাট হার মিউটলি, মিউট মানে হচ্ছে কোনো শব্দ নেই যেখানে, নিশ্চুপ। লাইক অ্যান অ্যানিমাল মানে হচ্ছে পশুর মতো অর্থে এখানে বোঝাচ্ছে পশু যেমনভাবে চুপচাপ থাকে, কোনো কথা বলতে পারে না, সেই রকম সিদ্ধারও অবস্থা তাই হলো, যে সে বলতে পারছে না, চুপচাপ রয়েছে। কোনো একটা কারণের জন্য হয়তো সে অসহায়, লীলার কারণে হতে পারে, পরিপ্রেক্ষিতের কারণেও হতে পারে, তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এই অসম্মানে লীলার কাছে সে ছোট হয়ে যাচ্ছে, এই ভাবনা চিন্তাতেও সে একেবারে নিশ্চুপ থেকে গেল। হয়তো তার অভিমানে সে চুপ করে থাকলো, যে লীলাকে সে কোনো উত্তর দিতে পারলো না, সেই জন্য বলা হচ্ছে লাইক অ্যান অ্যানিমাল। অবশ্যই অ্যানিমালের সেন্সটা এইটা নয় যে ব্রুটাল বা যেমন পশুর মতো, পাশবিক, এই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। মিস্টার শিবশঙ্কর carried Leela back into the house. Leela was in tears. মিস্টার শিবশঙ্কর তাকে লীলাকে বাড়ির মধ্যে নিয়ে চলে গেল এবং লীলা ওয়াজ ইন টিয়ার্স মানে হচ্ছে লীলা কান্নায় ভেঙে পড়লো। স্বাভাবিক খুবই, একটা বাচ্চা মেয়ে যার এতদিনের খেলার সাথী ছিল সিদ্ধা, তাকে পুলিশে নিয়ে যাচ্ছে তারই চোখের সামনে দিয়ে, স্বাভাবিকভাবেই সে কাঁদবে। পরের প্যারাগ্রাফে আসি। Every day when Mr. Shivashankar came home, he was asked by his wife. প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতেন, কেম হোম, হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, বোঝা যাচ্ছে এখানে প্যাসিভ সেন্টেন্সকে ব্যবহার করা হচ্ছে। হার বা হিজ ওয়াইফ আস্কড হিম না করে হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ মানে হচ্ছে তার স্ত্রী দ্বারা তিনি জিজ্ঞাসিত হতেন, এই রকম একটা বাক্য। এনি নিউজ অফ জিবেল, অর্থাৎ তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতেন যে চেনটার সম্পর্কে কোনো খবর পাওয়া গেল। জিবেল বলতে এখানে গোল্ড চেইনের কথা বলা হচ্ছে। অ্যান্ড বাই হিজ ডটার ওয়্যার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে অর্থাৎ লীলাকে জিজ্ঞেস করতো সিদ্ধা কোথায়। দুজনের দুটি চিন্তা এখানে স্পষ্ট হয়ে উঠছে। এক, মিসেস শিবশঙ্কর যে কিনা অত্যন্ত চিন্তিত সোনার চেনটার ব্যাপারে, কারণ তার মূল্য সম্পর্কে তার ধারণা আছে, প্লাস সিদ্ধা যে কত বড় একটা ভয়ঙ্কর কাজ করেছে সেটাও সে জানে, সেই জন্য সিদ্ধা সম্পর্কে চিন্তা ভাবনা করার মতো মানসিক অবস্থা তার নেই, তার অবশ্যই চিন্তা হচ্ছে চেনটা নিয়ে। অন্যদিকে লীলা
যে শুধুমাত্র সিদ্ধার কথাই চিন্তা করছে, কারণ তার খেলার সাথী তার কাছ থেকে চলে গেছে। এই পার্থক্যটা যে লীলার মা এবং লীলার যে মানসিক যে পার্থক্য, সেই পার্থক্যটাকে কিন্তু আমরা থার্ড ইউনিটে অনেকটাই পরিষ্কার করে দিয়েছি, বা পার্ট 3-তে অনেকটাই পরিষ্কার করে দিয়েছি কোনো একটা জায়গার বিশেষে, যে কেন তাকে থাপ্পড় মারলো লীলার মা। এই রকম পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থাটার পার্থক্য আমরা করে দিয়েছি। এবার আসা যাক এখানটায় পরবর্তীকালে কি ঘটছে। They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shivashankar. Mr. Shivashankar কি বললেন? They still have him in the lockup. যে তাকে এখনো লকআপের মধ্যেই রেখে দিয়েছে। Though he is very stubborn, কিন্তু সে অত্যন্ত একগুঁয়ে। stubborn মানে এখানে একগুঁয়ে বোঝাচ্ছে। and won't say anything about the jewel, এবং জুয়েল সম্পর্কে একটা কথা সে বলছে না। অর্থাৎ সোনার চেনটা কোথায় রেখেছে সেই সম্পর্কে একটা কথাও সে বলেনি, অথবা সে মানে সবসময় এই কথাটাই বলে যাচ্ছে সে চুরি করেনি, সে সোনার চেনটা সম্পর্কে কিছুই জানে না। মিস্টার শিবশঙ্কর এই কথাটি বললেন। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি। মিস্টার শিবশঙ্কর অবাক হলেন। সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার। শিভার মানে কাঁপুনি, কেঁপে উঠে তিনি বললেন, কি বললেন? অর্থাৎ মিস্টার শিবশঙ্কর কেঁপে গেলেন, কেঁপে উঠে বললেন, বাপরে কি শক্ত লোকটা, অর্থাৎ কি সাংঘাতিক লোকটা। হোয়াট আ রাফ ফেলো। রাফ ফেলো বলতে এখানে অত্যন্ত শক্ত সমর্থ, মানে সে যে ভেঙে পড়ে না সেই অর্থে বোঝানো হচ্ছে রাফ ফেলো। হি মাস্ট বি মানে সে এই রকম, অর্থাৎ কি শক্ত এই রকম একটা লোক সে। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. বলছে যারা এই যে একবার বা দুবার বা একাধিকবার জেলে কাটিয়ে এসেছে বা জেলখানার অভিজ্ঞতা আছে, তারা সমস্ত ভয় ডর হারিয়ে ফেলে। অর্থাৎ সে একটা পাকা ক্রিমিনাল, পাকা ক্রিমিনালের মতোই সে কোনো তার কোনো ভয় ডর নেই। নাথিং ক্যান মেক দেম কনফেস, যে কিছুতেই তাদেরকে কনফেস করানো যায় না, বা কোনো কিছুর দ্বারাই তারা মুখ খোলে না বা জিনিসটা সম্পর্কে বলে না কখনোই। কনফেস বলতে এখানে বোঝাচ্ছে স্বীকারোক্তি। A few days later, কিছুদিন পর, putting her hand into the tamarind pot in the kitchen, তার হাতটা ট্যামারিন পটে দিয়ে, মানে রান্নাঘরে রাখা তেঁতুলের যে বয়াম, পাকা তেঁতুল অনেক রান্নাঘরেই থাকে, বিভিন্ন রকম রান্নায় কাজে লাগে, তো সেই রকমই পাকা তেঁতুল রয়েছে একটা বয়ামের মধ্যে। আমি জানি না পাকা তেঁতুলের কথা শুনলে পরেই আমার জিভে জল চলে আসে, বাকিদেরও একই অবস্থা হয় কিনা আমি জানি না, কিন্তু যখনই আমি যতবারই পাকা তেঁতুল বলছি ততবারই আমার মধ্যে ইমেজটা পাকা তেঁতুলের আসছে এবং ততবারই আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, এই ট্যামারিন পটে হাতড়াতে গিয়ে বা তেঁতুল নিতে গিয়ে লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা ওই চেনটাকে তুলে ধরলেন, যে চেনটা হারিয়ে গিয়েছিল এবং যে হারানোর জন্য সিদ্ধাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। She took it to the tap and washed off the coating of tamarind on it. সে ওটা ট্যাপ বলতে ট্যাপ কল যেটা আর কি, যেখান থেকে বেসিন বা সিঙ্কে জল বেরোয়, সেই জায়গায় নিয়ে গিয়ে ওয়াশড অফ অর্থাৎ ধুলো। ধোয়ার পরে কি হলো, কি ধুলো? দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, তেঁতুল লেগেছিল পুরোটাই, পুরো ইয়েতে চেনটাতে, সোনার চেনটাতে তেঁতুল লেগেছিল, সেটা উনি ভালোভাবে পরিষ্কার করলেন বা ধুলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা একেবারে নিশ্চিতভাবেই, আনমিস্টেকেবলি মানে কোনো রকম ভুল হওয়ার কথা নয়, উইদাউট এনি মিস্টেক, আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা নির্ভুলভাবে লীলারই চেন। ওয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন এটা তাকে দেখানো হলো, লীলা সেড, গিভ ইট হিয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমাকে দাও চেনটা, আমি পড়তে চাই চেনটা। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট, মাদার আস্কড। এই ট্যামারিন পটে অর্থাৎ তেঁতুলের বয়ামের মধ্যে চেনটা কি করে গেল? সামহাউ, রিপ্লাই লীলা, কোনো একভাবে গিয়েছে, কোনো একভাবে। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, এটা কি তুমি ওখানে রেখেছো? ইয়েস। ওয়েন, হ্যাঁ রেখেছি। কখন? লং এগো, দ্য আদার ডে, অন্যদিন, অনেকদিন আগে, কোনো একদিন। ওয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, এটা তুমি আগে বলোনি কেন? আই ডোন্ট নো, সেড লীলা, আমি জানি না আমি কেন বলিনি। খুব স্বাভাবিক একটা আচরণ, এবং লীলার মা ইতিমধ্যেই বুঝতে পেরে গেছেন গন্ডগোলটা কোথায় হয়েছে। নিরপরাধ একজনকে তারা ফাঁসিয়েছেন, সিদ্ধাকে পুলিশ ধরে নিয়ে গেছে যে কারণের জন্য, সেই চেনটা তিনি খুঁজে পেয়েছেন, এবং সেই জন্যই লীলার উপর আবার চোটপাট করছেন উনি,
যে তুমি আগে কেন বলনি। এবং লীলা স্বভাবসিদ্ধভাবে একটা বাচ্চা মেয়ে যেমনভাবে বলে সেইভাবেই উত্তর দিয়ে গেছেন তার মাকে, দিয়ে গেছে। When father came home and was told, he said, আবারও এখানে পাস্ট টেন্সের ব্যবহার করা হচ্ছে, মানে পাস্ট বলতে প্যাসিভ সেন্সটাকে ব্যবহার করা হচ্ছে। When father came home, যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে এলেন অফিস থেকে, was told, তাকে বলা হলো, he said, মানে ঘটনাটা যখন বলা হলো যে ট্যামারিন পটে ইয়েটা পাওয়া গেছে, গোল্ড চেনটা পাওয়া গেছে, তখন মিস্টার শিবশঙ্কর বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেইন হিয়ার আফটার, ওকে এরপরে আর কোনো চেন দেওয়া যাবে না। হিয়ার আফটার মানে এরপরে, মাস্ট নট হ্যাভ এনি চেন বলতে কখনোই আর পাবে না সে চেন। ডিডন্ট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস, আমি বলেছিলাম না দু একবার ওকে হাতে নিয়ে ঘুরছিল, আমি দেখেছি এরকম এক দুবার ও হাতে নিয়ে চেনটা ঘুরছিল। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পট সামটাইম, কোনো এক সময় হয়তো সে ওই তেঁতুলের বয়ামের মধ্যে চেনটাকে রেখে দিয়েছে, ফেলে রেখে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং এই যে সমস্ত ঘটনা বিরক্তি শুধুমাত্র তার জন্য। অল দিস বদার বলতে এখানে বিরক্তি বোঝাচ্ছে, ঝামেলা, ঝুট ঝামেলা। অন অ্যাকাউন্ট অফ হার মানে তার জন্য, তার ক্ষেত্রে, অর্থাৎ তারই জন্য এই এত গন্ডগোলগুলো ঘটেছে। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার, তাহলে সিদ্ধার কি হবে? এতক্ষণে ওনাদের টনক নড়েছে যে সিদ্ধাকে তো তারা ভুলভাবে ফাঁসিয়েছেন তাহলে, এবং মিস্টার শিবশঙ্কর অনায়াসেই আবার দায়ভারটা ঝেড়ে ফেলে লীলার উপরেই ফেলতে চেয়েছেন যে এই এতগুলো ঝামেলা হলো শুধুমাত্র লীলার জন্য। লীলা যে নিষ্পাপ শিশু সেই জিনিসটা কিন্তু এখন তার মনে হলো না, না তার স্ত্রীর। এবং এইবার যে শেষ সেন্টেন্সটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, যেটার মানেকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। I will tell the inspector tomorrow. In any case, we couldn't have kept a criminal like him in the house. আগে এটার বাংলা মানেটা বুঝে নি। I will tell the inspector tomorrow মানে আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলে দেব। In any case, যাই হোক, we couldn't have kept a criminal like him in the house. আমরা তার মতো একজন ক্রিমিনালকে বাড়িতে তো রাখতে পারতাম না, বা বাড়িতে রাখা তো উচিত ছিল না, বাড়িতে রেখে দিতে পারতাম না এই জাতীয় একজন ক্রিমিনালকে, অর্থাৎ সিদ্ধা তো একজন ক্রিমিনাল, সুতরাং যাই হোক না কেন তাকে বাড়িতে রেখে দেওয়া যেত না। এবার শেষ যে বাক্যটা, এটা পুরো একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আমাদের কাছে এনে দিচ্ছে। প্রথম ব্যাপার, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, তাহলে যখন লীলার চেনটা মিসিং ছিল এটা যখন উনি শুনলেন, উনি কিন্তু বাড়িতে এসে সাথে সাথে পুলিশে কমপ্লেন করবার জন্য বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি ভুলটা বুঝতে পারলেন যে না, সিদ্ধাকে ভুলভাবে ফাঁসানো হয়েছে, উনি কিন্তু আর তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন না। কি বললেন? আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলে দেবো যে চেনটা পাওয়া গেছে। তাহলে এই যে আগামীকাল আর আজকের রাতের মধ্যে পার্থক্য হচ্ছে, এর মধ্যে সিদ্ধা আরও বেশি টর্চার্ড হতে পারে, এইটা কিন্তু তার মাথার মধ্যে আসলো না। তাহলে তিনি যে ভুলটা করেছেন, বা তিনি এবং তার স্ত্রী মিলে যে ভুলটা করেছেন, সেই ভুলটা সম্পর্কেও কিন্তু তার কখনোই টনক নড়ল না। এবং তিনি যে বক্তব্যটা পেশ করছেন সেটা আরও সাংঘাতিক, সেটা বোঝাচ্ছে যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের যে অত্যন্ত নিম্নমানের নজর নিম্নবিত্তদের প্রতি, সেটাও কিন্তু এখানে স্পষ্ট। ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, এই কথাটির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি সম্পূর্ণরূপে তাদের দায়ভার, অর্থাৎ তারা যে অন্যায়টা করেছেন সেই অন্যায়টাকে ঝেড়ে ফেলে দিতে চাইছেন। সমাজের একটা অদ্ভুত ধরনের দর্শন এখানে আর কে নারায়ণ তুলে নিয়ে আসছেন একদম শেষ বাক্যটির দ্বারা লীলাস ফ্রেন্ড গল্পটিতে, যেখানে সমাজে ভেদাভেদ যেটা রয়েছে বিভিন্ন শ্রেণীর মধ্যে, সেই ভেদাভেদটা মানসিকতার কীরকম পরিবর্তন এনে দেয় সেটাও কিন্তু এখানে প্রকাশ করছেন। যেখানে একটি বাচ্চা মেয়ের সারল্য অনায়াসে ডুবে যাচ্ছে বড়দের জটিলতার মধ্যে দিয়ে, যে জটিলতাটা মিস্টার শিবশঙ্কর এবং মিস্টার শিবশঙ্কর এখানে দেখাচ্ছেন, যে একজন চাকর এবং যে ক্রিমিনাল, সে ভুলভাবেই হোক না কেন তাকে ধরা হয়েছে এবং জেলে পোড়া হয়েছে এবং তার প্রতি অত্যাচার করা হচ্ছে, সেটা ভুল হলেও সেই ভুলটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ ভুলটা করছেন কারা? মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর, যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কাজ করছে। তারা কিন্তু একবারের জন্য ভাবলেন না যে সিদ্ধাকে গিয়ে কিন্তু এক্ষুনি আমার ছাড়ানো উচিত, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, সেখানে আমাকে অবশ্যই গিয়ে
একজন যে অত্যাচারিত হচ্ছে তাকে সেখান থেকে মুক্তি দেওয়া উচিত এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত, এইটাই মানবিকতার লক্ষণ। কিন্তু অদ্ভুত রকমের মানবিকতা এখানে আর কে নারায়ণ মিস্টার শিবশঙ্করের কথোপকথনের মধ্যে দিয়ে দেখালেন, যে মানবিকতার মধ্যে নিষ্ঠুর পরিহাস লুকিয়ে রয়েছে। এই আয়রনিটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই আয়রনির মাধ্যমেই লেখক বুঝিয়ে দিচ্ছেন যে সমাজে কত শ্রেণীর মানুষ কেমন ধরনের চিন্তা ভাবনা করে থাকেন, যেখানে মনুষ্যত্ববোধ অদ্ভুতভাবে নিচে চলে যায়, সবার আগে স্বার্থ উঠে আসে। যেখানে মিসেস শিবশঙ্করের স্বার্থ ছিল সোনার চেন, সেই সোনার চেনটা পেয়ে যাওয়ার পর কিন্তু তারও সাপোর্ট করা উচিত ছিল মিস্টার শিবশঙ্করকে। সাপোর্ট বলতে এক্ষেত্রে যে যাও তুমি গিয়ে এক্ষুনি সিদ্ধাকে মুক্ত করো, কারণ ভুলটা আমাদের। কিন্তু মিস্টার শিবশঙ্করের কথা সমস্ত কিছুই থামিয়ে দেয়, কারণ আলটিমেটলি কি হয়, উই কুডন্ট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। এই মর্মান্তিক সত্যটাই হচ্ছে আসল, যেখানে আর কে নারায়ণ লেখক স্পষ্টভাবে সমাজের পরিপ্রেক্ষিতে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে এই রকমই হয় মানুষ। মানুষ তার মনুষ্যত্ববোধটাকে অনায়াসে ভুলে যায়। এরপরেও কিছু এক্সপ্লেনেশন থেকে যায়, সেই এক্সপ্লেনেশনগুলো একজন 11 স্টুডেন্টের পক্ষে যথেষ্ট মানে হয়েও আরও বেশি হয়ে যায়, ফলে এই পর্যন্ত বোঝা থাকলেই অনেকটা হয়। তবুও যদি কারো অতিরিক্ত জানবার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে কোনোভাবে একটু নক করলে পরেই আমি সেটার নতুন নতুন যে ব্যাখ্যাগুলো আছে সেগুলিকে দিতে পারবো। এইখানে স্বল্প পরিসরের মধ্যে আর অতিরিক্ত ব্যাখ্যার মধ্যে আমি গেলাম না, কারণ এটাকে অনেকভাবে ব্যাখ্যা করাটা সম্ভব। সেই জন্য বলছি, যারা উৎসাহী, যাদের জানবার দরকার, যারা মনে করে যে আরেকটু জানলে পরে ভালো হবে, তারা ওই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে পরে সুবিধা হয় কি, আমি ওখান থেকে দেখে বলে দিতে পারি। না হলে পরে কোনো না কোনোভাবে আমাকে মেল করতে হবে, ফোন করতে হবে, কোনো না কোনোভাবে যোগাযোগ করে জানতে হবে। তাহলে এইখানে আমাদের পার্ট 4টাও শেষ হয়ে গেল। সম্পূর্ণ টেক্সটটাকে আমরা পড়ে ফেললাম।